ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলায় আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলায় আছি। আরও একটা ঘটনা শুরু করছি, ঠিক যেভাবে লেখা আছে সেভাবে শুরু করছি। তবে তার আগে বিশেষভাবে অনুরোধ জানাই, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো ঘটনা পছন্দ হলে শেয়ার দেবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমার ঘটনা সিলেক্টেড হলে আমাকে জানাবেন। লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার পরিচয় গোপন রাখবেন। আমি নতুন, তাই লেখায় বানান ভুল হতে পারে। আমার নাম উৎস, বাসা দক্ষিণ পাড্ডা, ঢাকা। আমি যে ঘটনা শেয়ার করব তা হলো আমার এক কলিগের কাছ থেকে পাওয়া। ঘটনার প্রেক্ষিতে আমার নামগুলো গোপন রাখতে হলো। বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। ঘটনা আজ থেকে 40-45 বছর আগের। তখন গ্রামের রাস্তাঘাট এখনকার মতো উন্নত ছিল না। তখন সন্ধ্যা হলে মানুষজন ঘুমিয়ে পড়ত। কোনো এক বিকেলে রহমান চাচা তার গরু নিয়ে বাসায় ফিরছিলেন। তখন 3টি গরুর মধ্যে একটি গরু দড়ি ছিঁড়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তিনি চিন্তা করলেন বাকি 2টা গরু বাসায় রেখে এসে জঙ্গলের গরুটিকে খুঁজবেন। তিনি চিন্তা করলেন এখনো তো সন্ধ্যা হতে অনেক দেরি আছে। তখনকার মানুষ সূর্য দেখে সময় আন্দাজ করত। তিনি যথারীতি 2টা গরুকে নিয়ে তার গোয়ালে বেঁধে রেখে বাকি গরুটি খুঁজতে গেলেন। জঙ্গলটা বেশি একটা ঘন ছিল না। সেই জঙ্গলের সম্পূর্ণ খুঁজে গরুটিকে পাওয়া গেল না। সন্ধ্যা নেমে এলো। পশ্চিম আকাশ রক্তবর্ণ ধারণ করেছে। তিনি যখন বাড়ির দিকে রওনা হবেন ঠিক তখনই তার গরুটি চোখে পড়ল এবং শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি দেখতে পেলেন তার গরুটির নৃশংস অবস্থা। সারা শরীরের চামড়া উঠানো, মাথা আলাদা করা পড়ে আছে। তিনি ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে বাড়ি চলে এলেন এবং সবাইকে ঘটনাটি বললেন। সবাই ছুটে এলো জঙ্গলে। ঘটনা দেখতে পেল। সবাই মনে করল তাদের কোনো শত্রু এই জঘন্য কাজটি করেছে। ওই দিন রাতে সবাই 7টার ভেতরে ঘুমিয়ে পড়ল। হঠাৎ তাদের খড়ের চালার ওপরে ইসফিস আওয়াজ শুনতে পেল। তাদের মনে হলো চোর হতে পারে, তাই সবাই চিৎকার করা শুরু করলো। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলো এবং তারা জানতে চাইল কি হয়েছে। তারা তখন ঘটনাটি সবাইকে বলল। তারা বলল সকাল হলে ঘটনাটি তারা মাতব্বরকে জানাবে। পরের দিন সকালে রহমান চাচার ভাই জয়নাল চাচা গোয়ালে গেলেন গোয়াল পরিষ্কার করার জন্য এবং এক বিকট চিৎকার দিয়ে দৌড়ে তিনি ঘরে ঢুকলেন। গোয়াল ঘরে তিনি যা দেখতে পেলেন, বাকি 2টা গরুর মধ্যে একটি গরুর অবস্থা প্রথম গরুটির মতো। তারা সিদ্ধান্ত নিল মাতব্বরকে বিষয়টি জানাতেই হবে। তারা মনে করছিল কোনো শত্রুপক্ষের কাজ এটি। এরপর 2 থেকে 3 মাস আর কোনো সমস্যা হয়নি। তারা ব্যাপারটি প্রায় ভুলেই গেছে। হঠাৎ এক রাতে আগের মতো তাদের খড়ের চালের ওপরে ফিসফিস আওয়াজ। রহমান চাচার জয়নাল উঠে গিয়ে চুপি চুপি গোয়াল ঘরে গেল। তারা মনে করেছে তাদের কোনো শত্রু আবার এসেছে এবং গোয়াল ঘরে যাবার পরে তারা দেখতে পেল মানুষের মতো 3টি অবয়ব তাদের গরুগুলোকে মেরে ফেলে শরীর থেকে চামড়া টেনে নিচ্ছে, মাথা আলাদা করছে এবং সেইখান থেকে মগজ বের করে খাচ্ছে। তারা এই দৃশ্য দেখে দৌড়ে ঘরে চলে এসে সবাইকে বলল। পরের দিন রহমান চাচা এবং রহমান চাচার ভাই জয়নাল দুজনের প্রচুর জ্বর হলো। তাদেরকে গ্রামের এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। কবিরাজ তাদেরকে গাছগাছার ঔষধ তৈরি করে দিলেন। ওই দিন রাত্রে জয়নাল চাচার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। তিনি নিজে নিজে একা একা কি সব বিড়বিড় করতে লাগলেন এবং বলতে শুরু করলেন আমি রক্ত খাবো, রক্ত দে ইত্যাদি। জয়নাল চাচার বাবা মোতাল্লেব মিয়া সে মনে করেছিল অনেক জ্বরের কারণে হয়তো এমন উদ্ভট আচরণ করছে। কিন্তু জয়নাল চাচার দাদি বিষয়টাকে সাধারণভাবে নিতে পারলেন না। তিনি মোতাল্লেব মিয়াকে বললেন একজন ভালো হুজুর দেখাতে। ওই দিন রাতে জয়নাল চাচার রক্ত বমি শুরু হলো। পাশের বাড়ির এক লোক এসে বলল এখনই জয়নাল চাচাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। আগেই বলেছিলাম তখনকার সময় রাস্তাঘাট এতটা উন্নত ছিল না। তারা একটি গরুর গাড়ি নিয়ে এসে জয়নাল চাচাকে উঠালো। শহর তাদের গ্রাম থেকে 10-12 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়িতে জয়নাল চাচা, মোতালেব মিয়া, পাশের বাড়ির কুদ্দুস মিয়া এবং গরুর গাড়ি চালক সহ 4 জন।
জয়নাল চাচা এখন স্বাভাবিক, ঘুমিয়ে আছেন। বাইরে খুটখুটে অন্ধকার, সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু হঠাৎ দূরে যাবার পরেই জয়নাল চাচা উঠে বসলেন, এদিক ওদিক তাকিয়ে বললেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? তারপর হঠাৎ করে হাসতে শুরু করলেন এবং বললেন, কোথাও নিয়ে গিয়েও আমাকে সুস্থ করা যাবে না। তার এরকম অস্বাভাবিক আচরণ দেখে সবাই হতবাক। এর ভেতরে একটা দমকা হাওয়া বয়ে গেল, আকাশ দেখা যাচ্ছে না, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে আছে, চারিদিকে যেন একটা ভৌতিক পরিবেশ বিরাজ করছে। তার উপর জয়নাল চাচার এমন অস্বাভাবিক আচরণ। সবাই দোয়া পাঠ করা শুরু করেছে। গরুর গাড়িওয়ালা সামনে দেখতে পেল একটা কুকুরের মতো প্রাণী, চোখ দুটো তার জল জল করছে এবং খুব রাগান্বিতভাবে তাদের দিকে তেড়ে আসছে। সে ভয়ে গাড়ির ভেতর থেকে সবাইকে বের হতে বলল। সময় যত যাচ্ছে পরিস্থিতি আরো খারাপের দিকে এগোচ্ছে। আস্তে আস্তে কুকুরের সংখ্যা বাড়তে থাকে। শুরু হয় বৃষ্টি। বৃষ্টির ভেতর কুকুরগুলো তাদের চারিদিকে পাক দিচ্ছে। মোতালেব চাচার প্রতিবেশী, সে ছোটবেলা থেকেই মাদ্রাসায় লেখাপড়া করেছে, সে বিষয়টি বুঝতে পারল এগুলো কোনো সাধারণ কুকুর না। সে দোয়া পড়ে সবাইকে গাড়ির ভেতরে থাকতে বলল এবং ভোর পর্যন্ত থাকতে বলল। প্রতিবেশী ভাই জয়নাল চাচাকে ফোঁ দিয়ে তার শরীর বন্ধ করে ফেলল। কুকুরগুলো একটু একটু করে পিছু হটে গেল এবং একটা দূরত্ব রেখে ডাকাডাকি শুরু করলো। সেই ডাক গায়ে কাটা দেবার মতন। এমন করে তারা রাত পার করলো। ফজরের আজান দেবার পর তারা বাড়ির দিকে রওনা হলো। তারা এই দিন পাশের গ্রামের এক হুজুরকে বাসায় নিয়ে আসলো। হুজুর বাড়িতে ঢোকার সাথে সাথেই তওবা তওবা শুরু করলো এবং বাড়িতে 12টি নিকৃষ্ট জিনের বসবাস এই বিষয়ে জানালো এবং তার পক্ষে এই কাজ করা সম্ভব না, তবে তিনি আরও একজন হুজুরের ঠিকানা দিয়ে যান, যত দ্রুত সম্ভব সেই হুজুরের কাছে যেতে হবে। তারা ওই ঠিকানায় চিঠি লিখল। এইদিকে জয়নাল চাচার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সে জীবন্ত হাঁস, মুরগি এগুলো রক্ত পান করা শুরু করেছে। তার এরকম উদ্ভট আচরণ দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। 7 দিন পরে হুজুরের চিঠির উত্তর আসলো। বলল 2 দিন সময় লাগবে। 3 দিনের দিন হুজুর চলে আসলেন। বাড়িতে এসে প্রথমে বললেন, আমি আপনাদের গোয়াল ঘরটা একটু দেখব এবং সবশেষে আপনার ছোট ছেলেকে দেখব। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, রহমান চাচারা হলেন 3 ভাই। বড় হলো রহমান চাচা, মেজো হলো জয়নাল চাচা এবং ছোট হলো লুৎফর চাচা। সবাই অবাক হয়ে বলল, হুজুর, ছোট ছেলের তো কোনো সমস্যা হয়নি, ওকে কেন দেখবেন? হুজুর বললেন, আমরা চোখে যা দেখি তা সবসময় সত্যি হয় না। এরপর হুজুর ছোট ছেলেকে দেখলেন। হুজুরকে দেখেই ছেলেটা বিড়বিড় করতে লাগলো আর বলল, আমার তুই কিছু করতে পারবি না। হুজুর ঘর থেকে বের হয়ে বললেন, আমি আজ সন্ধ্যায় আসনে বসব। হুজুর কিছু জিনিস আনতে বললেন, 1 প্যাকেট মোমবাতি, 1 প্যাকেট আগরবাতি, 11টি জ্যান্ত মুরগি, কিছু কয়লা এবং সোনা রূপার পানি। হুজুর যথা নিয়মে তার আসনে বসলেন। হুজুর আসনে বসলেন একটি বৃত্তাকার জায়গায় এবং তার ভেতরে জয়নাল চাচা ও তার ছোট ভাইকে বসালেন। হুজুর বললেন, বাইরে যত কিছুই হোক না কেন আপনারা এখান থেকে বের হবেন না। শয়তান আপনাদের মায়ায় ফেলতে চাইবে, অনেক কিছু বলবে, আপনারা সেদিকে কান দেবেন না। হুজুর তাদের আসনে বসিয়ে তাদের ওপর জিন হাজির করল। হুজুর তাদের লম্বা করে একটা সালাম দিলেন। জিনগুলো সালামের উত্তর নিল না, বরং রাগ হয়ে বলতে লাগলো, আমাদের বিরক্ত করছিস কেন? তোর পরিবারের অবস্থা এমন হোক তুই চাস? হুজুর বলল, তোরা সংখ্যায় কতজন আছিস? একজন জিন বলল, আমরা 11 জন আছি। আমাদের সাথে তুই পেরে উঠবি না, আমরা তোর থেকে অনেক শক্তিশালী। হুজুর বলল, সেটা পরে দেখা যাবে, আগে বল এই ছেলেকে কষ্ট দিচ্ছিস কেন? এটা তোর কি ক্ষতি করেছে? জিনগুলো বলতে লাগলো, এরা কোনো ক্ষতি করে নাই, কিন্তু এদের শেষ করার জন্য আমাদের পাঠানো হয়েছে। হুজুর বলল, কে তোদের পাঠিয়েছে? জিনগুলো চুপ করে আছে। হুজুর অনেকবার এই কথা জানতে চাইল, কিন্তু জিনগুলো তার কোনো উত্তর দিল না। এরপরে হুজুর গোলাপ জলের পানি জয়নাল চাচার শরীরে ছিটিয়ে দিতেই জয়নাল চাচা চিৎকার শুরু করলো। এমনভাবে চিৎকার করা শুরু করলো তাতে তার মা বাইরে বেরিয়ে এসে জয়নাল চাচাকে জড়িয়ে ধরল। হুজুর বললেন, সর্বনাশ, আপনি বের হলেন কেন? অনেক বড় ভুল করেছেন, এখন আমার সব শক্তি শেষ হয়ে যাবে। জয়নাল চাচার মা বললেন, রাখেন আপনার শক্তি, আমার ছেলে কষ্ট পাচ্ছে আর আপনি তার উপরে এই শক্তি প্রয়োগ করছেন। হুজুর বলল, এগুলো সব শয়তানের ভেলকি, আপনি বুঝতে পারছেন না।
জয়নাল চাচার মা আর কোনো কথা না বলে জয়নাল চাচাকে নিয়ে ঘরে চলে গেলেন। সাথে করে নিয়ে গেলেন তার ছোট ছেলেকেও। জয়নাল চাচার বাবা বলছেন, এগুলো তুমি কি করছো? হুজুরের কাছে কেন বাধা দিচ্ছ? জয়নাল চাচার মা বললেন, তিনি আসলে ভালো হুজুর না, অন্য কাউকে নিয়ে আসতে হবে। হুজুর এই কথা শোনার পরে তৎক্ষণাৎ ওই বাড়ি থেকে চলে গেলেন এবং যাবার সময় বলে গেলেন, আপনারা যা করবেন অতি দ্রুত করুন, রোগীর অবস্থা ভালো না। হুজুর চলে গেলেন। জয়নাল চাচা আর জয়নাল চাচার ছোট ভাই গভীর ঘুমে ছিল। ওই দিন রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেল এবং মাঝ রাতে হঠাৎ রহমান চাচার বাবা খেয়াল করলো জয়নাল চাচা এবং তার ছোট ভাই ঘরে নেই। সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করলো। সারা রাত তাদের খোঁজা হলো, কোথাও খুঁজে পাওয়া গেল না। এদিকে একদিন গড়িয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন করে 3 দিন যাবার পরে গ্রামের কিছু কৃষক মাঠে কাজ করছিল। তারা দেখতে পেল 2টি অর্ধগলিত লাশ মাঠের আইলের পাশে পড়ে আছে। জয়নাল চাচার বাড়িতে খবর গেল, দৌড়ে এলো সবাই। লাশ দুটোকে দেখে তারা চিনতে পারল। কান্নায় ভেঙে পড়ল। সারা গ্রামবাসী তাদের জন্য কান্না করতে শুরু করলো। কেন এই মৃত্যু তারা কোনো কুল কিনারা করতে পারল না। অনেক হুজুর দেখানো হয়েছিল পরে, কিন্তু তাদের বাড়িতে কি ঘটেছে এর ব্যাখ্যা কেউ সঠিকভাবে দিতে পারেনি। তাদের এই হৃদয় বিদারক ঘটনা এখনো গ্রামে প্রচলিত। জয়নাল চাচার মাকে ওই দিনের পর থেকে আর কোথাও পাওয়া যায়নি। তিনি জীবিত নাকি মৃত কেউ সন্ধান দিতে পারেনি। হয়তো অধীর শোকে ঘর ছাড়া, কিংবা সে নিজেই এই কাজগুলো করেছে। রহমান চাচা কিছুদিন আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তার বাবা এখন জীবিত আছেন, সবাই তার জন্য দোয়া করবেন। রাসেল ভাই, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যার কোনো সমাধান নেই, বলতেও পারে না কেউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদেরকে। সেই সাথে ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, উৎসাহ দেবেন। যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে একই সাথে শেয়ার করবেন।